Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আজকে আমরা পড়ব ছন্নছড়া কবিতাটি। কবির নাম অচিন্ত কুমার সেনগুপ্ত। তো কবিতাটি কি আছে দেখো। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের পেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে বলবে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা, চেনেন না ওদের? ওরা বিরাট এক মই রাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোলটানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই ভবিষ্যতের ঠিকানা। সে চিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চল পানসি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে। বললুম কদ্দূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখারি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপর ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা তো আছে, তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সিতে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনও প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা শালীনতাকে বাঁচাতে গিয়ে নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে, ইটে কাঠে পিচে পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের সব তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনও প্রাণ আছে। প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছে সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসছে রং বেগুনের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকুলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহাদ্র দীর্ঘছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে দেখলুম কঠোর প্রচ্ছন্নে মাধুর্যে বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। আচ্ছা, আমরা এই ছন্নছড়া যে কবিতাটি পড়লাম তার সারসংক্ষেপটি একটু বুঝিয়ে বলবো, তোমরা শোনো।
ছন্নছড়া কবিতাটি বেকার যুবকদের প্রতি কবির সহানুভূতির নিদর্শন। অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি কী করেছে, বেকার যুবকদের প্রতি একটা সহানুভূতি দেখিয়েছেন। হ্যাঁ, এই কবিতায় একটি গাছকে তিনি প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। প্রথমে দেখা যায় একটি গাছ, সেই গাছটি জীর্ণ শুষ্ক লতাপাতাহীন এবং ছাল বাকলহীন। মানে প্রথমে আমরা দেখছি একটা গাছ, সেই গাছটার কোনো ছাল বাকল থাকছে না, লতা পাতা কিছু থাকছে না, শুকনো খটখটে একটা গাছ। আচ্ছা, এই সব কিছু হারানো গাছের পেতচ্ছায়াকে তিনি বেকার সরবরাহ যুবকদের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ তিনি ওই গাছটাকে, গাছের যে পেতচ্ছায়া তার কার সঙ্গে তুলনা করেছেন, ওই বেকার যুবকদের সঙ্গে তুলনা করেছেন। সিনেমার টিকিট থেকে হাসপাতালের বেড, কলেজের সিট থেকে অনুকরণের মতো নেতা, পেরোনো জাগানো প্রেম কিংবা মধ্যবর্ত বাড়ির ফালতু এক চিলতে রক, কোনো কিছুই এদের জন্য নয়। অথচ একটা নিরীহ বেয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়লে তাকে বাঁচানোর জন্য লড়াই কিন্তু এরাই চালায়। হ্যাঁ, ভিখারির মতো সমাজের চোখে নগণ্য একটা প্রাণের প্রতি এদের মর্যাদাবোধ কবিকে তাই মুগ্ধ করে দিয়েছে। এই বেকার যুবরা প্রাণহীন নয়, তারা আশাবাদী। জীবনেরও প্রাণের মর্ম তারা বোঝে। সমাজে তাদের যতই বাঁকা চোখে দেখুক না কেন, এরাই প্রবল প্রাণশক্তি নিয়ে শেষ পর্যন্ত সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়ায়। অর্থাৎ কবি বলছেন এই বেকার যুবকদের কিছু নেই, তাদের কোনো কিছু তারা পায় না, কিন্তু তারাই কিন্তু সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ায়। যেখানে মানুষরা নিজেদের ভব্যতা শালীনতা বাঁচাতে দূরে পালিয়ে যায়, কিন্তু তারা কিন্তু সেরে দূরে পালায় না। কবি অনুভব করেছেন ছন্নছাড়া এই দল যখন প্রাণ আছে, এখনও প্রাণ আছে বলে চিৎকার করে ওঠে, তখন যেন সেই আবেগে জেগে ওঠে প্রকৃতিও। তাই কবিতার শেষে আমরা দেখছি যে সেই যে গাছটি, যেটিকে আমরা রুক্ষ শুষ্ক প্রথমে দেখেছিলাম, একবারে যেটার মধ্যে ফুল পাতা কিছু ছিল না, সেই গাছটিও যেন আবার পাতায় লতায় ফুলে ভরে উঠেছে, সবুজে সেজে উঠেছে সেই গাছটি। আসলে এই কবিতায় মৃতপ্রায় ভিখারিটি প্রাণ আছে কথাটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। মৃতপ্রায় গাছটিরও পাতা ফুলে ভরাটার মধ্যে দিয়ে প্রাণের প্রকাশ দেখা যায়। এইভাবেই মানুষ ও প্রকৃতির এই কবিতায় একই প্রাণসত্তার মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ কবি বেকার যুবদের সমানুভূতি দেখিয়ে এই কবিতাটির মাধ্যমে বুঝিয়েছেন যে এই সমাজে বেকার যুবকরা কে আমরা যতই অবহেলার চোখে দেখি, তারা কিন্তু অবহেলিত নয়, তারাই কিন্তু সমাজের তারা একটা মানদণ্ড, যারা শুধুমাত্র একমাত্র তারাই অবহেলিত মানুষের পাশে দাঁড়ায়। দেখো, অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা দুটো বইয়ের নাম যদি বলে তা আমরা কী বলবো? অচিন্ত কুমার লেখা দুটো বইয়ের নাম হচ্ছে অমাবস্যা ও কল্লোল যুগ। তারপরে একটা প্রশ্ন হচ্ছে তিনি কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? তাহলে অচিন্ত কুমার সেনগুপ্ত কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এরপর প্রশ্নটা দেখো, আমরা বলছি কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন? কেউ বলতে পারবে উত্তরটা? কবি কেমনভাবে দেখিয়েছিলেন? প্রথমে কেমন ছিল গাছটা? রুক্ষ, জীর্ণ শীর্ণ, কঙ্কালসার, একদম সবুজের লেশ মাত্র ছিল না। তারপর বলছে ড্রাইভার ওদিকে যাব না, ড্রাইভার বললে ওদিকে যাব না, ওদিকে না যেতে যাওয়ার কারণ কী ছিল? হ্যাঁ, আচ্ছা আমি বলি এবার, রাস্তার মাঝখানে কয়েকটা বেকার যুবকদের আড্ডা দিতে দেখে ট্যাক্সি ড্রাইভার সেই পথ দিয়ে গাড়ি নিয়ে যেতে চায়নি, কারণ তার মতে ওই যুবকরা হয়তো গাড়িতে উঠতে চাইবে এবং ঘুরে বেড়ানোর মতলব করবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দাও কি বলছে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ কি? তাহলে এখানে দেখছি আমরা কি বলছে, ছন্নছড়া যুবকদের সড়কের মাঝখানে এসে দাঁড়ানোর কারণ হলো ঘরে তাদের স্থান নেই, খেলার জন্য মাঠ নেই, আড্ডা দেওয়ার জন্য তাদের মধ্যবিত্ত বাড়ির একচিলতে রকটাও ভেঙে দেওয়া হয়েছে। এবার তারপরে প্রশ্ন হচ্ছে, আমি বললুম না ওখান দিয়েই যাব, কবি ওখান দিয়ে যেতে যাওয়ার কারণ কি? কেন কবি ওখান থেকে যেতে চাইলো? বললো ওখান দিয়ে গেলে পথ কম হয়, অর্থাৎ ওই পথটি দিয়ে গেলে সময় বাঁচে বলে কবি ওই পথ দিয়ে যেতে চেয়েছেন। তারপরে দেখো 2.5 কি বলছে, 2.5টা বলছে, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, ওখানে কিসের ভিড়? ওখানে অর্থাৎ উল্লিখিত স্থানে একটা বেওয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়েছিল, আর সেটা দেখতেই লোকের ভিড় জমেছিল। তারপরে 26 নম্বর দাও কি বলছে, 2.6 কে সে লোকটির পরিচয় দাও। তাহলে এখানে হচ্ছে গিয়ে
উল্লিখিত লোকটি হলো একটি নিরীহ বেয়ারিস ভিখারি। তারপরে দেখো পরের প্রশ্নটা কি আছে, চেঁচিয়ে উঠলো সমস্বরে, কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠলো? এখানে তারা অর্থাৎ রাস্তায় আড্ডা দেওয়া বেকার যুবকদের দল সমস্বরে চেঁচিয়ে উঠে বলল, প্রাণ আছে, এখনও প্রাণ আছে। তারপরে প্রশ্নটাও কি আছে, আমি নেমে পড়লাম তাড়াতাড়ি, কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? গাড়ি চাপা ভিখারির রক্তের দাগ পাছে কবির জামা কাপড়ে লেগে গিয়ে তার ভব্যতা স্বাধীনতার ব্যাঘাত ঘটায়, তাই তিনি গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে পড়লেন। তারপরে প্রশ্নটা কি বলছে, ফিরে আসতেই দেখি, ফেরার পথে কবি কী দেখতে পেলেন? কবি যখন ফিরলেন তখন তিনি গলির মোড়ে সেই পুরনো গাছটা শুকনো গাছটায় দেখলেন হাজার হাজার সোনালি কচি পাতা সুগন্ধ ছড়ানো গুচ্ছ গুচ্ছ ফুল এবং রং বেরঙের পাখিতে ভরে গেছে। এবার তারপরে প্রশ্নটা কী আছে, অবিশ্বাস্য চোখে দেখলুম, কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন? কেন কবির চোখে অবিশ্বাসের ঘোর? না কিছুক্ষণ আগেই তিনি দেখলেন প্রাণহীন শুষ্ক রুক্ষ গাছের মধ্যে অনন্ত প্রাণের প্রকাশ, দেখে তিনি কবির অলৌকিক ঘটনা বলে মনে হলো, তাই তার চোখে অবিশ্বাসের ঘোর লাগে।